তোমরা ঘরের মেয়ে করে তোলো, ঘরের মেয়ের কর্তব্য আমি অবশ্যই পালন করবো, এইটুকু তোমাদের কথা বলতে পারি। সকলে আমাকে জয়যুক্ত করবেন এবং ঘরের মেয়ে করে নিজের কাছে রাখবেন, কাজ করার সুযোগ দেবেন সবাই। দেখুন, প্রথম কথা হচ্ছে ঘরের মেয়ে হতে চাই, বাংলার মেয়ে হতে চাই, এই যাবতীয় কনসেপ্টটা এনারা যার থেকে পেয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এনাদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের জটাও এদের কারোর মধ্যে নেই। এনারা এসছেন রাজনীতি করতে ধান্দাবাজির একটা ইন্টেনশন নিয়ে। এই যে আপনি যাদের নাম বলছেন, এই সায়ন্তিকা বলুন বা এই যে রচনা ব্যানার্জি বলুন বা ইত্যাদি বলুন, হ্যাঁ সায়নী ঘোষ বলুন, এনাদের একটা পার্সোনাল ইন্টেনশন থেকে এনারা আজকে কাজ করতে এসেছেন। রাজনীতিতে এসে যদি সত্যি এনারা জনগণের কথা ভাবতেন তাহলে কিন্তু বাংলাটা আজকে অন্য রকমের হতো। কিন্তু এরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ওমেন লিডারশিপের যে ইমেজটা তিনি সেট করে গেছেন সেইটাকে এনক্যাশ করে এনারা এখন চলছেন। এনাদের নিজস্বতা কিছু নেই। যদি থাকতো তাহলে মমতা ব্যানার্জির ট্যাগলাইনকে কপি করে চলতে হতো না, এনারা নিজস্ব প্রোগ্রেসের কথা বলতেন। আজকে আমরা ওনাকে ঘরের মেয়ে বা বাইরের মেয়ে হিসেবে দেখতে চাই না। আমরা চাইছি আপনারা মেয়ে হিসেবে রাজনীতিতে এসেছেন তো বাংলার মেয়েদের উন্নতির জন্য কি করছেন বা কি করতে চান সেটা দেখান। এ তো 10-12 বছর ধরে দেখলাম কি ধরনের উন্নয়ন হলো, সব তো ভাতায় এসে আটকে গেল। সমস্ত তো ডোনেশনে, পুরো গল্পটাই চলছে ডোনেশনে, ভাতায়। আমরা ডোনেশন, ভিক্ষা, অনুদান ইত্যাদি চাইছি না। বাংলার মেয়েরা কাজ চাইছে, বাংলার মেয়েরা স্কিল চাইছে, বাংলার মেয়েরা শিক্ষা চাইছে, বাংলার মেয়েরা বাল্য বিবাহের এগেনস্টে রুখে দাঁড়াতে চাইছে। এই যে কন্যাশ্রী নিয়ে আমি আগেও বলেছি, কন্যাশ্রী নিয়ে এত বড় বড় অহংকার। আপনি জানেন কন্যাশ্রী রুট কজ কী ছিল? কন্যাশ্রী যে প্রজেক্টটা, যে মানে প্রবলেমটা সলভ করবার জন্য বাংলায় আনা হয়েছিল সেটা হচ্ছে বাল্যবিবাহ রোধ। হয়নি। বাংলা বাল্যবিবাহের হার ঊর্ধ্বমুখী। কেন সলভ হয়নি? বাংলায় মেয়েদের বড় অঙ্কের মহিলারা যারা মফস্বল থেকে পড়াশোনা করছেন তারা বিজ্ঞান নিয়ে পড়ার জন্য অ্যাসপায়ার করছেন, কিন্তু ডেটা বলছে তারা আলটিমেটলি বিজ্ঞান নিয়ে পড়তে পারছেন না। তারা অন্যান্য আর্টস বা হিউম্যানিটিস সাবজেক্টে এসে লিমিটেড হয়ে যাচ্ছেন। কেন? কোনো সার্ভে নেই, কোনো উত্তর নেই। অনেক বছর ধরে এনারা মহিলা ইমেজটাকে ব্যবহার করছেন। আপনারা বোঝার চেষ্টা করুন। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আমরা যথেষ্ট সম্মান দিয়েছিলাম, যোগ্যতা দিয়েছিলাম বলেই আজকে কিন্তু সেকেন্ড টার্ম, থার্ড টার্ম হয়ে যাচ্ছে, তিনি কিন্তু চেয়ারে বসে আছেন। কিন্তু আমাদের যে রেজাল্টগুলো পাওয়ার কথা ছিল, মহিলা হিসেবে তিনি যখন গেছেন আমাদের এক্সপেকটেশন কি থাকবে? যে মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন হবে, মহিলাদের কর্মসংস্থান বাড়বে। কি হলো? মহিলাদেরকে ভাতার মধ্যে আটকে দিলাম, কতগুলো ক্যাশ টাকা দিয়ে দিলাম যে আপনারা ক্যাশ টাকা নিয়ে সন্তুষ্ট থাকুন। না মহিলাদের স্কিল দিতে পারলাম, না মহিলাদের ব্যবসার জন্য কোনো প্ল্যাটফর্ম দিতে পারলাম, না মহিলাদের চাকরির সংখ্যা বাড়াতে পারলাম, শুধু ভাতা দিয়ে দিলাম। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের এক্সপেকটেশন ছিল, বা মহিলা লিডারশিপ, আজকে সায়নী বলুন, সায়ন্তিকা বলুন, যদি তারা সত্যি জেতেন, আমার এক্সপেকটেশন থাকবে তারা তাদের অঞ্চলের মেয়েদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কি করছেন। এটা তো মার্কেটিংয়ের জন্য দাপিয়ে বেড়াচ্ছে, এদেরকে দেখা যায় না। এর আগেও একাধিক সেলিব্রিটি ক্যান্ডিডেটকে দিয়েছিলেন, তার মধ্যে অনেক মহিলা ফেসও ছিল। ঘরের মেয়ে হতে চাইনি, নুসরাত মিমি কোনোদিন ঘরের মেয়ে হতে চাইনি, আমরা হতে চাই। দেখুন, এইটা তো এখন যেহেতু নুসরাত মিমিকে টিকিট দেওয়া হয়নি সেজন্য তাদেরকে ব্যাশ করা হবে। তা ঘরের মেয়ে যখন হয়নি, পার্টি থেকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? নুসরাত জাহান বা মিমি চক্রবর্তী, তিনি, আমি ধরে নিলাম যে তারা জনসংযোগ করেননি, তারা কাজ করেনি, ইত্যাদি ইত্যাদি করেননি, খুব ভালো কথা। কিন্তু মিমি চক্রবর্তীর, আপনারা অনেকেই জানেন না যে এমপি ল্যাডের ফান্ডের সদ্ব্যবহারে মিমি চক্রবর্তী প্রথমের সারিতে নাম ছিল। তিনি ফান্ডের অপটিমাইজ ব্যবহার করেছেন। তো সেই তথ্যটা তারা বলছেন না তো। যে আজকে টিকিট পায়নি বলে মিমি চক্রবর্তীকে গালাগালি করছেন। সবসময় একটা একপাক্ষিক কথাবার্তা বলাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্বভাব। কারণ এই গোষ্ঠী কোন্দলটা তাদের মানে বেড়ে ওঠার মধ্যে থেকেই আছে। তারা যোগ্য মানুষকে জায়গা দেয় না। তৃণমূল কংগ্রেসে কোনো সৎ ন্যায়পরায়ণ মানুষের জায়গা নেই, সেই জন্যই কাঞ্চন মল্লিককে অপমানিত হয়ে নেমে আসতে হয়েছিল। এবার ঘটনা হচ্ছে যে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, আমি ধরেও নিলাম যে তারা কাজ করেননি, ইত্যাদি করেননি, কিন্তু তার বিরুদ্ধে পার্টি কি ব্যবস্থা নিয়েছিল এই 5 বছরে সেটা দেখান। যে কতবার তাদেরকে শোকজ করেছেন। দেখুন, আমাদের রাত দুটোর উন্নয়ন দরকার নেই। আমরা আবার সন্দেশখালি চাই না। আমরা দিনের আলোর উন্নয়নটা দেখতে চাইছি, যে আপনি দিনের বেলা কি করছেন। আপনাকে আমরা রাত্রেবেলা আলাদা করে ওই পিঠে খাওয়ানোর জন্য উন্নয়ন, আপনারা বলতেই পারেন যে সন্দেশখালিতেও রাত দুটোয় হয়তো এরকম অনেক উন্নয়ন হতো পার্টি অফিসে, সেই জন্য মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে। আমরা সেই পার্টি অফিসের উন্নয়নটা কিন্তু চাইছি না। আপনাকে রাত দুটোয় জেগে বসে থাকতে হবে না। আপনি একজন এমপি বা এমএলএ হিসেবে সেই অঞ্চলের কথাটা ভাবুন, অঞ্চলটাকে চিনুন, এবং ধান্দাবাজি করবার জন্য আসবেন না। এটা যেন দেখতে না হয় যে 5 বছরে এমন কামালেন কালো টাকা যে আপনার পরে টিকিট পেলেন কি পেলেন না তাতে কিছু এসে যায় না, আপনি একেবারে লাইফ সেট করে নেবেন। এই লাইফ সেট করবার জন্য রাজনীতি করবেন না। রাজনীতি যদি করতে হয়
তাহলে থাকুন, আপনি যদি ভোটে জেতেন আমার শুভকামনা রইল। আপনাকে আমরা দেখতে চাই যে আপনি প্রমাণ করে দেখান, কিন্তু মিথ্যে কথা বলবেন না। যারা মহিলাদের অপমান করে এই বিজেপি মানে সজল ঘোষের কথা বলা হচ্ছে, এই বিজেপি এদের দিকে তাকাবেন না, আমরা সম্মান করি। তাহলে শেখ শাহজাহান, ওই উত্তম, শিবু ওরা কি করেছিলেন? ওরা যে গ্রেফতার হয়েছেন, ওনারা কি মহিলাদেরকে সেলাম করতেন? রাত্রেবেলা বাড়ির মেয়ে বউদের ওপরে কি করা হতো? কামদুনিতে যখন ধর্ষণ হয়েছিল এবং চিফ মিনিস্টার যখন বলেন দাঁড়িয়ে যে এই সব ছোট ঘটনা, কখনো বলেছিলেন লাভ অ্যাফেয়ার্সের গল্প দিয়েছিলেন, সেটা কি মেয়েদের জন্য কোনো সম্মানের? একজন ধর্ষিতাকে আমি বলছি যে তোমার লাভ অ্যাফেয়ার্স ছিল তাই এই সমস্ত হয়েছে, এটা কি মেয়েদের সম্মানের? তাহলে উনি তো সেই দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, সবসময় বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আর ওনার দলের লোকেরা মেয়েদের সাথে কি করছে? আজকে বিজেপির কর্মীকে কিছুদিন আগে তো এক মহিলা কর্মীকে কলকাতার বুকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে 7টা স্টিচ। সেটা কি মহিলাদের মানে মহিলা বিজেপি কর্মীকে খুব সম্মান প্রদর্শন করা হলো? ফলে এই ধরনের একপাক্ষিক কথাবার্তা বলবেন না। তৃণমূল কংগ্রেসের গ্রাসরুটে মহিলাদের মোটেই কোনো সম্মান নেই এবং বহু গুন্ডা মাফিয়ারা রয়েছেন যারা দিনের পর দিন মেয়েদের উপরে অত্যাচার করছেন। তাই দয়া করে অন্যের মানে মাথায় রাখবেন যে একটা আঙুল যখন আপনি অন্যের দিকে তুলছেন, আর 3টে আঙুল কিন্তু নিজের দিকে ঘুরে আছে। উনি হয়তো জানেন না, আমি সায়নী ঘোষকে মনে করিয়ে দিতে চাইছি যে 600টা এফিডেভিট সাবমিট হয়েছিল কমপ্লেন হিসেবে। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে হাইকোর্টে অ্যাপ্রক্সিমেটলি 600টা এফিডেভিট সাবমিট হয়েছিল, যেখানে সরাসরি এই অভিযোগের কথা বলা হয়েছে। এবং আপনি যদি আজকেও সুপ্রিম কোর্টের রায়টা দেখেন, সেখানেও সুপ্রিম কোর্টের জাস্টিস গাভাই সরাসরি জিজ্ঞাসা করেছেন যে স্টেটের মানে একটা ক্রিমিনালের হয়ে কেন স্টেট লড়তে আসছে। ফলে সন্দেশখালিতে যে অন্যায় আচরণ হয়েছে এ কথা প্রমাণিত। এবং হ্যাঁ, এখনও তার রায় বেরোয়নি ঠিক কথা, কিন্তু অ্যারেস্টেড তো হয়েছেন, 40-41টা মামলা হয়েছে। সেই শেখ শাহজাহানের পক্ষে কিন্তু মুখ্যমন্ত্রী স্টেট লেজিসলেচারে দাঁড়িয়ে বলেছিলেন যে শেখ শাহজাহান হ্যাজ বিন টার্গেটেড, তাকে টার্গেট করা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একাধিক খুনের মামলা, একাধিক এক্সটর্শনের মামলা, একাধিক জমি বাড়ি সমস্ত ভাগিয়ে নেওয়ার মামলা। এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের রত্ন ছিলেন এক সময়। ফলে সায়নী ঘোষ বোধহয় জানেন না যে এই অভিযোগগুলো হাইকোর্টে অ্যাডিশনাল এই এফিডেভিট হিসাবে সাবমিট করা হয়েছে এবং হাইকোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছিল। খবরের কাগজের রিপোর্টের ভিত্তিতে বিজেপি কমপ্লেন করেনি, সিপিএম কমপ্লেন করেনি। খবরের কাগজে যখন এই রিপোর্টগুলো প্রকাশিত হয়, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছিল, যার অর্থ হচ্ছে স্বতঃপ্রণোদিত মামলা, যে হাইকোর্ট নিজে নিয়েছে যে কি হয়েছে এটা দেখতে হবে, যে কেন একটা স্পেসিফিক এলাকায় মেয়েদের ওপরে অসম্মান হচ্ছে। শুভেন্দু অধিকারীকে পচা ফল বলছেন সায়নী ঘোষ, বলছেন পচা ফল ফেলে দাও। দেখুন, এই ধরনের ভাষার আমি কোনো উত্তর দেবো না, তার কারণ এদের পলিটিক্যাল কমিউনিকেশন ভীষণ ইম্যাচিওর এবং এনারা একে অপরকে রেসপেক্ট করতে জানেনও না, পারেনও না, চানও না। এরা পুরো ব্যাপারটাকে একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছেন। তাই দয়া করে এই ধরনের গালাগাল কিংবা এই ধরনের অসভ্য স্টেটমেন্টের আমায় কোনো প্রশ্ন করবেন না। আমি এই সমস্ত জিনিসের তীব্র বিরোধী। আমি বারবার বলেছি, রাজনৈতিক বিরোধিতা থাকবে, আদর্শের বিরোধিতা থাকবে, কিন্তু একজন মানুষকে, একজন বিরোধী দলনেতা, তাকে এইভাবে আক্রমণ করা যায় না। আমি শুভেন্দু অধিকারীর বিপক্ষেও বলেছিলাম যে আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ করবেন না। রাজনৈতিক যে প্রেক্ষাপটটা সেটাকে দয়া করে রেসপেক্ট করুন। ভাষা সন্ত্রাস বন্ধ হওয়া তো অবশ্যই দরকার, কিন্তু কি করে বন্ধ হবে? মুখ্যমন্ত্রী তো গালাগাল করছেন মঞ্চে উঠে, 2 অক্ষর 4 অক্ষর প্রয়োগ করে তার স্টেটমেন্ট শুরু করছেন, তারপরে বলছেন সরি আমি আমার স্টেটমেন্ট ফিরিয়ে নিচ্ছি, মাথা গরম হয়ে গেছিল। উনি মুখ্যমন্ত্রী, এটা উনি বোধহয় ভুলে গেছেন। উনি ভাবছেন যে উনি পাড়ার চায়ের থেকে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে এখনও ডেজিগনেশন লেখা থাকে চিফ মিনিস্টার। উনি শুধু তৃণমূলের সুপ্রিমো নয়, উনি রাজ্যের স্পোক্স পারসন, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। সে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যদি মঞ্চে উঠে এই সমস্ত করে, তাহলে তার জুনিয়র হিসেবে আজকে সায়নী ঘোষ, সায়ন্তিকা এরকমই শিখছেন যে এইটাই করবো। তো বিচারপতিকে বলা হচ্ছে হিজড়ে, তাও বলছেন আমাদের রাজ্যের মন্ত্রী, কি বলবেন? দেখুন, আমি কি বললাম যে এদের পলিটিক্যাল এডুকেশন নেই, এনারা জানেন না কাকে কিভাবে করতে হয়। আজকে বিচারপতি কোন পর্যায়ে? এর তো কোনো ক্লাসই নেই। আপনি কি করে এক্সপেক্ট করছেন যে গুন্ডা মাফিয়াদের দলের থেকে আপনি এক্সপেক্ট করবেন যে সে খুব গুছিয়ে একেবারে পলিটি মেনে কথা বলবে? এদের কোয়ালিটি কি? অধিকাংশ লোকজন, অশিক্ষিত লোকেরা তৃণমূলের সমস্ত বড় বড় চেয়ারে বসে আছে। এদের অধিকাংশ লোকের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। তারা ভারতের সংবিধান তো ছেড়ে দিন, ভারতবর্ষের সামান্য ইতিহাস জানে না। 5টা জিকে নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। সেখানে তারা আজকে বড় বড় চেয়ার হাঁকিয়ে বসে আছেন। তো তাদেরকে যখন আপনি প্রশ্ন করবেন, তাদের ভাষার আক্রমণ তো এরকমই থার্ড ক্লাস হবে, কারণ এদের কালচারটাই তো এরকম। এরা কখনো আজ অবধি এই যে বিভিন্ন লোক বিভিন্ন আজকে মানে কাদের দেখে শিখবো?
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিম লিডারশিপ, তারা যদি মঞ্চে উঠে হাইকোর্টের রায়কে বেআইনি বলে, যদি বলে হাইকোর্ট তুলে দেওয়া উচিত, তাহলে সাধারণ মন্ত্রী বিচারপতিকে হিজড়ে বলবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা লিডারদের থেকে শিখবো যে নিচের স্তরে মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে। তারা শিখিয়েছেন কর্মীদের যে কিভাবে বিরোধীদের আক্রমণ করতে হয়, কিভাবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে হয়। তারা শিখিয়েছেন বিধানসভা ভাঙচুর করতে। বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ইউটিউব ফুটেজ দেখুন, তিনি কি করতেন, ভাঙচুর করেছেন, সরকারি সম্পত্তি নষ্ট করেছেন। সেইটা ছিল তার মানে অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন। তাহলে তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কমিউনিকেশনটা একই রকম রয়ে গেছে। ফলে সেখান থেকে তারা নেক্সট জেনারেশন লিডারশিপ আসছে। আমি এক্সপেক্ট করছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো একটা রিফর্মের রাজনীতি করবেন, কিন্তু দেখলাম এ কি হলো, তিনি তো আরও মারাত্মক কথাবার্তা বলতে আরম্ভ করলেন। ফলে আমরা আবার আশাহত হচ্ছি। দেখুন, আমি মানে দেবের রাজনৈতিক আদর্শ এবং তার অন্যান্য কাজের বিরোধী হতে পারি, কিন্তু এখনো পর্যন্ত দেবকে একটি বিষয়ে আমি সাধুবাদ দেব, যে তিনি অন্তত অসভ্যতামিটা রাজনীতির ময়দানে করছেন না। তার রাজনৈতিক আদর্শ যাই হোক, তিনি অন্তত একটা সৌজন্যের রাজনীতি করছেন। তিনি বাদ দিয়ে দিন দল থেকে, টিকিট দিয়েছে কে? দীপক অধিকারী তো ছেড়ে দিতে চেয়েছিলেন, তাকে ডেকে এনেছেন কেন? আপনি তো এর আগেও তো দেব একাধিকবার মঞ্চে উঠে বলেছেন, সৌজন্যের রাজনীতির কথা বলেছেন। তো প্রথমবার দেব বলছেন না, এর আগেও বলেছিলেন যে আমি তৃণমূলের লোক হতে পারি, কিন্তু তৃণমূল যারা করেন না তারা আমার শত্রু নয়। বারবার বলেছেন যে নিচের স্তরে মারামারি করবেন না, ওপরের নেতারা আমরা সবাই ভালো আছি। কথা প্রথম বলেননি, বারবার তিনি সৌজন্যের কথা বলেছেন। তাহলে দীপক অধিকারী যখন সংসদে বলে এলেন যে দিস ইজ মাই লাস্ট স্পিচ, আমি পার্টি ছেড়ে দিয়ে আমি ফিল্মে ফুল টাইম আসবো, কেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে মিটিং মিছিল করে আবার তাকে টিকিট দিলেন? তার মানে দেবকে আপনারা ব্যবহার করছেন, দেবকে আপনাদের প্রয়োজন। আপনারা একটা দেবের মতো পপুলার ফিগারকে ডেকে আনছেন, রচনা ব্যানার্জির মতো পপুলার ফিগারকে ডেকে আনছেন, কাঞ্চন মল্লিকের মতো পপুলার ফিগারকে ডেকে আনছেন, এনে ভোট বাক্সে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিচ্ছেন, ক্ষমতায় থাকছেন, তারপরে এই সেলিব্রিটিদের অপমান করছেন। আমি তো মনে করি এই সমস্ত মানে দেব, সায়নী, সায়ন্তিকা, কাঞ্চন মল্লিক, রচনা ব্যানার্জি, এদের ইমিডিয়েটলি এই পার্টি পরিত্যাগ করা উচিত। তার কারণ হচ্ছে এরা সামান্য সম্মান দিতে জানে না। এরা কেন রাজনীতি করতে এসে আমরা যারা ভারতবর্ষের মানে মহাত্মা গান্ধী রাজনীতি আমরা দেখেছি, আমরা আম্বেদকরের রাজনীতি দেখেছি, আমরা পণ্ডিত নেহরুর রাজনীতি দেখেছি, সেখানে একাধিক কনস্টিটিউশনাল ডিবেট আমরা দেখেছি। তো সেখানে কোনোদিন তো একে অপরকে এভাবে খিস্তি দিয়ে কথা বলতে হয়নি। সেখানে আদর্শের বিরোধিতা, আজকে যে এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এত তর্ক হচ্ছে, আপনি চলে যান ইতিহাস পড়ুন, দেখবেন যে কি মারাত্মক ডিবেট হয়েছিল সংবিধান প্রণেতা আম্বেদকরের সাথে মুসলিম লীগ এবং কংগ্রেসের অন্যান্য লোকেদের। কি চমৎকার ডিবেট সেখানে, আদর্শের পার্থক্য কোথায় চলে যেতে পারে, কিন্তু কি প্রোডাক্টিভ আলোচনা। একজনও অন্যজনকে কোনো রকম ডেরোগেটারি কমেন্ট করেননি। কারণ সেই জন্যই তারা ডক্টর বি.আর. আম্বেদকর, সেই জন্যই তারা মহাত্মা গান্ধী, সেই জন্যই তারা জওহরলাল নেহরু, সেই জন্যই তারা নেতাজি সুভাষ বোস। আজকে মানে রাজনীতি করছি মানে আজকে মিঠুন চক্রবর্তী যদি আমার উল্টো দিকের আদর্শের মানুষ হন, আমার তার খিস্তি দিয়ে কথা বলতে হবে? এটা কি রাজনৈতিক শিক্ষা? তাহলে এই রাজনৈতিক শিক্ষা যদি মনে করে থাকেন ওনারা, এবং দেব যদি তার জন্য অযোগ্য ওনারা মনে করেন, তাহলে আমার মনে হয় দেবের এখনও হাতে সময় আছে। আপনার কিচ্ছু দরকার নেই, আপনি রিজাইন করে চলে আসুন। কারণ দেবের এখনও ফ্যান রয়েছে, দেবের এখনও প্রোডাকশন হাউস নিজের রয়েছে, ওনার তো খাওয়া পড়ার অভাব হচ্ছে না। কেন পা চাটতে যাচ্ছেন এনাদের? এটা অসভ্য লোকজন, রেসপেক্ট করতে জানে না। আজকে কাঞ্চন মল্লিকের এই আচরণ দেখে আমার খুব খারাপ লেগেছিল, যে কি অসভ্যতা আমি একটা হতে পারে। দেখুন মানে আমি মানে এই ধরনের মানে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, মমতা ব্যানার্জি যে রাজনৈতিক শিক্ষা প্রমোট করেন, আমি সেই রাজনৈতিক শিক্ষা কোনোদিন দেখে আসিনি, এবং আমি সেই শিক্ষায় শিক্ষিত হতে চাই না। আমার কারোর সাথে বিরোধিতা থাকতে পারে, আমার দলের মধ্যেও মানে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকতেই পারে। তৃণমূল করছি মানে সমস্ত তৃণমূলের লোকেদের সমান এক সুরে গান গাইতে হবে সে কেউ বলছে না, কিন্তু একজন অভিনেতা, একজন শিল্পী তিনি এসেছেন, এবং তিনি শুধু শিল্পী নন, তিনি ওই এলাকার কাউন্সিলরও বটে। তা আপনি এই কাউন্সিলর বলছি, এমএলএও বটে। তো আপনি একজন এমএলএকে বলছেন যে আপনি নেমে যান, এ কি? আপনি তাকে সৌজন্যভাবে বলুন, আপনি অন্যভাবে রিয়াক্ট করুন। আমাদেরও অস্বস্তি হয়, যখন আমরাও খুব অস্বস্তি বোধ করি যখন আমরা দেখি যে সেই কুণাল ঘোষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে বক্তব্য শুরু করেন,
আর আজ থেকে কয়েক বছর আগে তিনি যখন প্রিজন ভ্যান চাপড়িয়ে বলেছিলেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, তখন ওনাদের অস্বস্তি হয় না? এই নারদা কাণ্ডে যখন এই ফিরহাদ হাকিম, সৌগত রায়ের মতো সমস্ত নেতামন্ত্রীরা যখন টাকা নিয়েছিলেন, সেই ভিডিও যখন ইউটিউবে আমরা দেখতে পাই, তখন এনাদের অস্বস্তি হয় না? আজকে এই যে 25-26 হাজার লোকের চাকরি চলে গেল, তখন এনাদের দেখে অস্বস্তি হয় না? আমাদের তো অস্বস্তি হয় এই সাধারণ জিনিসগুলো দেখেও। ফলে আজকে অন্যকে যখন আপনি বলছেন, তার প্রাইভেট লাইফ নিয়ে যখন বলছেন, আপনাদের প্রাইভেট লাইফগুলো যখন আসে, আপনাদের তো প্রাইভেট লাইফও না, আপনাদের সরকারি লাইফ, সেই সরকারি লাইফ দপ্তরে বসে ঘুষ নিচ্ছেন, দপ্তরে বসে জোট চুরি করছেন, দুর্নীতি করছেন, সেই ছবিগুলো যখন আমরা দেখি, এবং তারপর দেখি আবার আপনি একবার বলেন যে মমতা চোর, অভিষেক চোর, এই সমস্ত বলেন, তারপরে আবার পরের দিন গিয়ে তারপরের দিন আবার মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন। এই যে ভণ্ডামি, এই যে দ্বিচারিতা, সেটা আমাদেরকেও খুব অস্বস্তিতে ফেলে। ফলে যারা, এটা ঠিক কথাই, এনারা তৃণমূলের অযোগ্য, দেব অযোগ্য, কাঞ্চন মল্লিক অযোগ্য। তার কারণ এনারা হয়তো এখনো ওই চুরির পাটটা সঠিকভাবে শিখে উঠতে পারেনি। আরও ওনাদেরকে মানে এফিশিয়েন্ট হতে হবে, কিভাবে করাপশনটা বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। ফলে আরও যত বড় করাপ্টেড হতে পারবেন, দেব যদি আরও বড় মাপের করাপ্টেড মাফিয়া শেখ শাহজাহানের মতো হতে পারেন, তৃণমূল আগলে রাখবে, বুকে জড়িয়ে রাখবে। কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা, রচনা ব্যানার্জি, এনাদেরকে এই চুরি, জোচ্চুরি, ঘুষ খাওয়া, এগুলো আরও ভালো করে রপ্ত করতে হবে। তৃণমূলে থাকলে এটাই স্কিল আপনারা করছেন। সমস্ত শিক্ষকই যে একেবারে সৎ, ন্যায়পরায়ণ তা তো নয়। আমরা এই 5,000 শিক্ষককেও তো শিক্ষক হিসাবে মেনেছে বহু ছাত্ররা, যারা ফাঁকা ওএমআর শিট দিয়ে চান্স পেয়েছিলেন, যারা নিজেরা মাধ্যমিক পাশ করতে পারেন না, এদিকে গিয়ে বসেছিলেন, বাচ্চাদের ক্লাস করিয়েছেন, তারাও তো শিক্ষক ছিলেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সব শিক্ষককে যোগ্য, ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ শিক্ষক হিসেবে সম্মান দেওয়া যায় না। তো সেই কারণে শিক্ষকরা করছেন মানেই সেটা পৃথিবীর বা রাজ্যের সমস্ত শিক্ষকের কালেকটিভ মন্তব্য, এটা ধরে নেওয়া কোনো কারণ নেই। দেবাংশু তিনি লড়াই করছেন, তিনি মানে আমার তার প্রতি শুভকামনা থাকবে, তার তিনি জয়ী হন, আমি চাইবো সেটাই। না, শিক্ষক না, আবার সে দেখতে হবে যে সেই শিক্ষক আবার এই তৃণমূলের এই আবার ঘুষ দিয়ে এ করা শিক্ষক কিনা, সেটাও তো দেখতে হবে। কারণ সেই সমস্ত শিক্ষকরাই এখন তৃণমূলের হয়ে বেশি গলা ফাটাচ্ছেন, যাদের নিজেদের চাকরিটা ব্যাকডোর দিয়ে হয়েছে। ফলে কারা করছেন সেটা ভালো করে ইনভেস্টিগেট করতে হবে। হয়তো শাসক দলের হয়ে কথা না বললে পরের দিন হয়তো চাকরি চলে যাবে। তো সেই জন্য চেয়ার বাঁচিয়ে রাখার জন্যে তৃণমূল কংগ্রেসের হয়ে গুণগান গাইতে হচ্ছে। ফলে শিক্ষকরা করছে মানে সেটা দারুণ সোশ্যাল এমব্লেম, এটা ধরে নেওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ, যেটা আমি বারবার বলেছি, যে দুর্নীতি এর থেকে বড়। এবং দুর্নীতি মানে একটা দুটো টেবিলে হয়, মানা যায় যে একজন লোক খারাপ, দুটি লোক খারাপ। না না, আপনারা চোর নন, এটা তো কে বলেছে আপনারা চোর? আপনারা হচ্ছেন ডাকাত, আপনারা হচ্ছেন খুনি। আপনারা, কে বলেছে আপনারা চোর? যে বলেছে সে ঘোর অন্যায় করেছে। আপনারা তো চুরি করেননি, আপনারা সমাজটাকে হত্যা করেছেন। আপনারা মানুষের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ডাকাতি করেছেন। চোর কখনো চোরের বাড়িতে, এই যে চোরের আমাদের এই যে বাড়িতে চোর চুরি হয়, কোনো চোরের বাড়িতে যান না। কারা চোর হয়? চোর হয় হচ্ছে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, যারা দিন আনি দিন খাওয়ার মতো টাকা রোজগার করতে পারেন না, সেইটুকুও শিক্ষা বা সামাজিক অবস্থা যাদের নেই, তারা চুরি করেন। তো তাদের বাড়িতে গেলে আপনারা বুঝতে পারবেন যে চোর আসলে কারা। তাদের দুবেলা পেটে খাবার জোটে না বলেই তারা চুরি করেন। আর এনারা চোর নন, এনারা হচ্ছে ডাকাত, এনারা হচ্ছে ক্রিমিনালস, এনারা হচ্ছে খুনি, সমাজকে হত্যা করেছেন, মেয়েদের গায়ে হাত তুলেছেন, এনারা মেয়েদেরকে ধর্ষণ করেছেন, মেয়েদের ধর্ষণকে ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার্স বলে মেয়েদের সম্মানহানি করেছেন। এনারা চোর নন, এনারা চোরের থেকে অনেক বড় মাপের ক্রিমিনাল। তো ক্রিমিনালকে ক্রিমিনাল বলুন, যারা চোর বলছেন এতে চোরদের অপমান হচ্ছে বলে আমি মনে করি। চোররা অনেক নিরীহ সাধারণ মানুষ, যারা অভাবে পড়ে চুরি করেন। এনারা অভাবে চুরি করছেন না, এনারা স্বভাবে চুরি করছেন। তাই চুরি বলবেন না, এদেরকে বলুন ধান্দাবাজ, ডাকাত এবং সমাজের পক্ষে ক্ষতিকারক একদল প্রাণী।